আমার মেয়েটা প্রতি বছর কোরিয়া থেকে আমার ব্যাংক অ্যাকাউন্টে লাখ লাখ টাকা পাঠাতো। গ্রামের মানুষ বলতো, খালা, আপনার মেয়ে তো রত্ন, বিদেশে গিয়েও মাকে ভোলেনি। কিন্তু টাকার চেয়েও আমার বুকটা ফেটে যেত ওর মুখটা দেখার জন্য। দীর্ঘ 12টা বছর আমি ওর গায়ের গন্ধ পাইনি, ওকে জড়িয়ে ধরতে পারিনি। এবার আর থাকতে পারলাম না। কাউকে কিছু না জানিয়ে বুড়ো হাড়ের সবটুকু শক্তি বাজি রেখে জমানো টাকায় প্লেনের টিকিট কাটলাম। আটলান্টিক পাড়ি দিয়ে যখন ওর সেই বিলাসবহুল বাড়ির ড্রয়িং রুমে পা রাখলাম, তখন আমার পায়ের নিচের মাটি সরে গেল। সামনের টেবিলটার ওপর একটা বড় বাধাই করা ছবি, চারপাশে সাদা কালো শোকের রিবন জড়ানো। পাশে একটা নিভে যাওয়া আগরবাতির স্ট্যান্ড। ফটোতে আমার মেয়েটা হাসছে, কিন্তু তার নিচে লেখা মৃত্যুর তারিখটা তার 4 বছর আগের। আমার কলিজাটা যেন কেউ খামচে ধরল। যদি সে 4 বছর আগে মারা গিয়ে থাকে, তবে প্রতি বছর আমার কাছে টাকা পাঠাতো কে? ঠিক তখনই ড্রয়িং রুমের পেছনের অন্ধকার করিডর থেকে একটা আওয়াজ ভেসে এলো। একটা ভারী তালাবদ্ধ দরজার ওপার থেকে খুব চেনা, কিন্তু ভীষণ দুর্বল একটা কণ্ঠস্বর ফিসফিসিয়ে কেঁদে উঠল। মা, তুমি এসেছো মা? ওরা আমাকে আলো দেখতে দেয় না মা। ওরা আমাকে এখানে 12 বছর ধরে জ্যান্ত কবর দিয়ে রেখেছে। আমার সমস্ত শরীর হিম হয়ে গেল। দরজার ওপারে কি জন্ম দেওয়া সন্তান, নাকি কোনো ভয়ঙ্কর অতীত? কণ্ঠস্বরটা শোনার পর আমার মাথায় আর কোনো বুদ্ধি কাজ করছিল না। বুকে যেন কেউ হাতুড়ি দিয়ে আঘাত করছিল এমন মনে হলো। আমি ছুটে গেলাম সেই বন্ধ দরজার সামনে। বিশাল এক পিতলের তালা ঝুলছে তাতে, মরিচা ধরা। মা, তুই ভেতরে? হাই খোদা, আমার সন্তান ভেতরে! আমি দরজায় পাগলের মতো কিলঘুষি মারতে লাগলাম। কাঠের দরজায় ধাক্কা লেগে আমার হাতের চুড়িগুলো ভেঙে চামড়া কেটে রক্ত বের হয়ে গেল। কিন্তু সেদিকে তাকানোর সময় কই, ওপার থেকে আবার সেই কান্নার আওয়াজ এলো। তবে এবার আর ক্ষীণ। মা, জোরে চিৎকার করো না। জামাই শুনতে পেলে আমাকে মেরেই ফেলবে। ও অফিসে গেছে, কিন্তু সিসি ক্যামেরায় সব দেখছে। তুমি পালাও মা। জামাই। আমার মনে পড়ে গেল সেই কোরিয়ান ছেলের কথা। সেই ধীর স্থির ভদ্র ছেলেটা, যাকে দেখে মনে হতো ছেলেটা খুব লাজুক। অনেক সময় সেই ফোন করে বলতো, আন্টি, লিপি তো কাজে ব্যস্ত, আপনার টাকাটা আমি পাঠিয়ে দিলাম। তার মানে তো আমার বুকের ভেতরটা কাঁপছিল। মাথার ভেতরে শুধু একটাই শব্দ ঘুরছিল, 12 বছর ধরে জ্যান্ত কবর। আমি কাপা হাতে তালাটাকে ধরলাম। ঠান্ডা ধাতব তালা যেন আমার হাতের সব শক্তি শুষে নিচ্ছিল। লিপি, মা, তুই ভয় পাস না, আমি তোকে বের করব। ভেতর থেকে চাপা কান্নার শব্দ এলো। মা, ও খুব ভয়ঙ্কর মানুষ, তুমি ওকে চেনো না। ঠিক তখনই আমার চোখ পড়ল ড্রয়িং রুমের দেয়ালে লাগানো একটা ছোট লাল আলোয়, সিসি ক্যামেরা। আমার বুক ধক করে উঠল। মানে, এই মুহূর্তে কেউ আমাদের দেখছে। আমি দ্রুত নিজেকে সামলে নিলাম। গ্রামের সাধারণ বৃদ্ধা হলেও জীবন আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমি দরজার সামনে থেকে সরে এসে জোরে বললাম, হাই হাই, এই ঘরটা তালাবদ্ধ কেন? মনে হয় স্টোর রুম। তারপর ইচ্ছে করে ধীরে ধীরে সোফার দিকে হাঁটলাম, যেন কিছুই বুঝিনি। কিন্তু আমার মাথার ভিতর তখন আগুন জ্বলছে। টেবিলের উপর রাখা মেয়ের ছবিটার দিকে আবার তাকালাম। ছবির নিচে কোরিয়ান ভাষায় কিছু লেখা। আমি বুঝলাম না, তবে মৃত্যুর তারিখটা স্পষ্ট। 4 বছর আগে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। তাহলে প্রতি মাসে যে ভিডিও কলে আমার সাথে কথা বলতো, সে কে ছিল? হ্যাঁ, ভিডিও কলে আমি মেয়েকে দেখতাম ঠিকই, কিন্তু কখনো আলো জ্বালানো থাকতো না। মুখটা ঝাপসা দেখা যেত। আমি ভাবতাম বিদেশি নেটওয়ার্কের সমস্যা। এখন মনে হচ্ছে ওটা কি আগে থেকে রেকর্ড করা ভিডিও ছিল? আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই সামনের দরজার ডিজিটাল লকের শব্দ হলো। টিক টিক ক্লিক। আমার বুক ধপাস করে নেমে গেল। দরজা খুলে ভেতরে ঢুকলো আমার জামাই, জুহান। কালো স্যুট পরা, হাতে ব্রিফকেস, মুখে সেই ভদ্র শান্ত হাসি। কিন্তু আস্থার চোখ দুটো দেখে আমার বুক কেঁপে উঠল। সেই চোখে কোনো মায়া নেই, বরং এমন একটা ঠান্ডা দৃষ্টি, যেন মানুষ না, অন্য কিছু। সে ধীরে ধীরে আমার দিকে তাকিয়ে হাসল। আন্টি, সারপ্রাইজ না দিয়ে এভাবে চলে এলেন? আমি ঠোঁট শুকিয়ে গেলেও নিজেকে সামলে বললাম, মেয়ের জন্য মন কাঁদছিল বাবা, তাই ভাবলাম একটু দেখে যাই। সে কয়েক সেকেন্ড চুপ করে থেকে আমার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে চোখ ঘুরিয়ে তাকালো সেই তালাবদ্ধ করিডোরের দিকে। আমার বুকের ভেতর যেন কেউ ছুরি বসিয়ে দিল। সে কি সব জেনে গেছে? জুহান আবার আমার দিকে তাকিয়ে মুচকি হাসল। আপনি ওইদিকে গিয়েছিলেন? আমি জোর করে হাসলাম। না তো বাবা, ওয়াশরুম খুঁজছিলাম। সে কিছু বলল না, শুধু ধীরে ধীরে নিজের কোট খুলে চেয়ারটায় রাখল। তারপর এমন একটা কথা বলল,
যেটা শুনে আমার শরীরের সব রক্ত যেন শুকিয়ে গেল। আন্টি, আপনি জানেন তো এই বাড়িতে কিছু দরজা কখনো খোলা উচিত না। ঘরটা মুহূর্তেই নিস্তব্ধ হয়ে গেল। ঠিক তখনই করিডোরের সেই তালাবদ্ধ ঘর থেকে হঠাৎ একটা জিনিস পড়ে যাওয়ার বিকট শব্দ এলো। ধাম। জোহানের মুখের হাসিটা সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল। সে ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে অন্ধকার করিডোরের দিকে তাকালো। আর আমি প্রথমবার দেখলাম তার চোখে ভয়। করিডোরের ভেতর থেকে ভেসে আসা সেই শব্দে পুরো ঘরটা যেন জমে গেল। ধাম। একটা ভারী কিছু পড়ে যাওয়ার শব্দ। তারপর আবার নিস্তব্ধতা। আমি নিজের শ্বাস পর্যন্ত টের পাচ্ছিলাম। মনে হচ্ছিল বুকের ভেতর কেউ হাত ঢুকিয়ে হাড়টা চেপে ধরেছে। জোহান কয়েক সেকেন্ড নড়ল না। তারপর ধীরে ধীরে বলল, ওটা হওয়ার কথা ছিল না। তার কণ্ঠ এবার আর আগের মতো শান্ত নেই। আমি সুযোগটা কাজে লাগাতে চাইলাম। কাপা গলায় বললাম, ভেতরে কে আছে বাবা? আমার মেয়েকে লুকিয়ে রেখেছো কেন? সে আমার দিকে না তাকিয়ে শুধু করিডোরের দিকে হাঁটা শুরু করলো। আন্টি, আপনি এখানে দাঁড়ান। তার কণ্ঠে এবার আদেশ। কিন্তু আমি কি আর দাঁড়িয়ে থাকতে পারি? আমার সন্তান যদি সত্যি ওই ঘরে থাকে, তাহলে আমি মরলেও পিছিয়ে যাব না। আমি তার পেছনে পেছনে হাঁটা শুরু করলাম। করিডোর যত এগোচ্ছে আলো তত কমে যাচ্ছে। দেয়ালে অদ্ভুত কিছু ক্যামেরা, সবকিছু যেন নজরদারিতে বাঁধা। একটা সাইড টেবিলে মনিটর, সেখানে ঘরের ভেতরে লাইভ ফিড চলছে। আমি চোখে যা দেখলাম আমার মাথা ঘুরে গেল। ওই তালাবদ্ধ ঘরের ভেতরে একটা চেয়ারে কেউ বসে আছে, মাথা নিচু, চুল এলোমেলো, কিন্তু মুখ দেখা যাচ্ছে না, কারণ তার মুখের সামনে একটা সাদা কাপড় জড়ানো, যেন ইচ্ছে করেই লুকানো। আমি কাঁপতে কাঁপতে বললাম, ওটা কি লিপি? জোহান থেমে গেল। তার চোখ মনিটরের দিকে স্থির। না, সে ধীরে বলল, ওটা লিপি না। আমি অবাক হয়ে গেলাম। তাহলে কে? সে এবার ধীরে ধীরে আমার দিকে ফিরল। তার মুখে এবার আর কোনো হাসি নেই। আপনি যাকে এত বছর ধরে টাকা পাঠাতেন এবং যার সাথে কথা বলতেন, সে একটু থামত। তারপর বলল, ও একটা ব্যবস্থা ছিল, একটা কভার স্টোরি। আমার মাথা ঝিম ধরে গেল। মানে? ঠিক তখনই মনিটরের ভেতরে সে মানুষটা মাথা তুলল। আমি চিৎকার করে উঠতে যাচ্ছিলাম, কিন্তু জোহান আমার মুখ চেপে ধরল। মনিটরে দেখা গেল সেই মুখটা লিপির না, কিন্তু ভয়ঙ্করভাবে পরিচিত, কারণ সেটা ছিল আমার মৃত মেয়ের মতো দেখতে আরেকটা মেয়ে। আমি হাঁটু ভেঙে পড়লাম। এটা কি? এটা কি দেখছি আমি? জোহান ধীরে বলল, আন্টি, আপনার মেয়ে মারা যায়নি একা। আমার বুকের ভেতরটা যেন ফেটে গেল। তাহলে? সে করিডোরের শেষ দরজার দিকে আঙ্গুল তুলল। সত্যটা ওই দরজার ভেতরে আছে। আমি চোখ তুলতে দেখি তালার উপর এখন লাল আলো জ্বলছে, আর ভেতর থেকে একটা ফিসফিস শব্দ আসে, মা, এবার সত্যটা জানো। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। দৌড়ে দরজার দিকে এগোতেই জোহান চিৎকার করে বলল, না, দরজাটা খোলো না। কিন্তু তখন আমি তালাটা ছুঁয়ে ফেলেছি। আর ঠিক সেই মুহূর্তে পুরো বাড়ির লাইট একসাথে বন্ধ হয়ে গেল। পুরো বাড়িটা অন্ধকারে ডুবে গেল। শুধু করিডোরের শেষ মাথায় সেই নতুন খোলা দরজার ভেতর থেকে হালকা নীলচে আলো বের হচ্ছিল। আর সেই সাথে একটা চেনা গন্ধ, আমার মেয়ের শরীরের গন্ধ। মা হয়ে সন্তানের গন্ধ ভুলে থাকা যায় না। আমার বুকটা মোচড় দিয়ে উঠল। লিপি। আমি ধীরে ধীরে দরজার ভেতরে ঢুকলাম। ঘরটা ছিল বরফের মতো ঠান্ডা। দেয়ালে অদ্ভুত যন্ত্রপাতি, কাচের বোতল, তার কম্পিউটার, মাঝখানে একটা বড় হাসপাতালের বেড। আর সেই বেডে আমার মেয়েটা শুয়ে আছে, চোখ বন্ধ, হাত জোড়া শুকিয়ে কাঠ, নাকে অক্সিজেনের পাইপ। আমি চিৎকার করে উঠলাম, লিপি। দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরতে বুঝলাম শরীর গরম, মানে সে বেঁচে আছে। আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। মা, আমি এসেছি মা, তুই চোখ খোল। ঠিক তখনই পেছন থেকে জোহানের কণ্ঠ ভেসে এলো। সেও কখনো পুরোপুরি জাগবে না। আমি পেছনে তাকালাম। অন্ধকারে দাঁড়িয়ে আছে সে, মুখে অদ্ভুত ক্লান্তি। 4 বছর আগে একটা এক্সপেরিমেন্ট ভুল হয়েছিল, সে বলল। লিপি তখন মারা যাচ্ছিল। আমি ওকে বাঁচাতে চেয়েছিলাম। এইভাবে? আমি চিৎকার করে উঠলাম, মানুষকে বন্দি করে? সে ধীরে মাথা নিচু করল। আমি বিজ্ঞানী আন্টি, মৃত থামানোর চেষ্টা করছিলাম। আমার মাথা ঘুরছিল। তাহলে এই ঘরে যে মেয়েটা, সে লিপির ক্লোন। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। কি বললে? লিপির কোষ থেকে তৈরি। আমি ওকে ব্যবহার করেছি যেন সবাই ভাবে লিপি এখনো বেঁচে আছে। ব্যাংকে টাকা পাঠানো, ভিডিও কল, সব। আমি বিশ্বাস করতে পারছিলাম না একজন মানুষ এত ভয়ঙ্কর হতে পারে। ঠিক তখনই হাসপাতালের বেডে শুয়ে থাকা লিপির আঙ্গুল নড়ল। আমি থমকে গেলাম। ধীরে ধীরে ওর চোখ খুলতে লাগলো, কিন্তু ওর চোখ দুটো পুরো কালো, এক ফোঁটা সাদাও নেই।
লিপি ফিসফিস করে বলল, মা, আমাকে এখান থেকে নিয়ে যাও। আর ঠিক তখনই ঘরের সব যন্ত্র একসাথে বিকট শব্দ করতে শুরু করলো। বিপ বিপ বিপ। জোহানের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে আতঙ্কিত গলায় বলল, না, এটা অসম্ভব, ওর জাগার কথা না। তারপর হঠাৎ পুরো ঘর কেঁপে উঠল। আর কাছের দেয়ালের ওপাশে আমি যা দেখলাম তাতে আমার আত্মা পর্যন্ত কেঁপে উঠল। সেখানে আরও 3টা বেড, আর প্রতিটা বেডে আমার মেয়ের মতো দেখতে আরেকটা মানুষ শুয়ে আছে। আমি পাথরের মতো দাঁড়িয়ে গেলাম। চারদিকে শুধু আমার মেয়ের মুখ। একটা না, দুইটা না, 4টা লিপি। কারো চোখ বন্ধ, কেউ নিঃশ্বাস নিচ্ছে ধীরে ধীরে, কারো শরীরে অসংখ্য তার জড়ানো। আমার মাথা কাজ করছিল না। এগুলো কি জোহান? সে কাপা গলায় বলল, প্রতিবার এক্সপেরিমেন্ট ব্যর্থ হলে আমি নতুন শরীর তৈরি করেছি। তুমি মানুষ না, শয়তান। আমি চিৎকার করে উঠতেই হঠাৎ পেছনের দরজাটা নিজে নিজেই বন্ধ হয়ে গেল। ধরাম, ঘর লাল আলোয় ভরে উঠল। কম্পিউটার থেকে একটা যান্ত্রিক নারী কণ্ঠ ভেসে এলো, সিস্টেম ব্রিজ ডিটেক্টেড, প্রোটোকল 0 অ্যাক্টিভেটেড। জোহান হঠাৎ দৌড়ে কম্পিউটারের দিকে গেল। না না, এটা এখন চালু হতে পারে না। আমি ভয়ে কাঁপছিলাম। কি হচ্ছে? সে পাগলের মতো কিবোর্ড চাপতে চাপতে বলল, এই ল্যাবের সব প্রমাণ মুছে যাবে, আর এখানে যারা আছে সে বাকিটা বলল না। কিন্তু আমি বুঝে গেলাম এখানে আগুন লাগবে, সবাই মারা যাবে। ঠিক তখনই হাসপাতালের বেডে থাকা লিপি ধীরে ধীরে উঠে বসল। তার কালো চোখ সোজা আমার দিকে। মা, আমাকে বিশ্বাস করো না। আমি থমকে গেলাম। কি? সে কাপা গলায় বলল, আমি আসল লিপি না। আমার বুক ধক করে উঠল। তাহলে আসল লিপি কোথায়? সে ধীরে হাত তুলে কাচের দেয়ালের একদম শেষ বেডটার দিকে আঙ্গুল তুলল। সেখানে অন্ধকারে একটা শরীর শুয়ে আছে, মুখ দেখা যাচ্ছে না। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম, হাত কাঁপছিল। তারপর কাপড়টা সরাতেই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, কারণ সেখানে শুয়ে থাকা মেয়েটার মুখ পুরোপুরি পুড়ে বিকৃত, কিন্তু গলায় ঝুলছে সেই ছোট্ট রূপার লকেট, যেটা আমি লিপিকে 5 বছর বয়সে কিনে দিয়েছিলাম। আমার আসল মেয়ে এই পুরো সময় বেঁচে ছিল। আমি হাউমাউ করে কেঁদে উঠলাম। ঠিক তখনই জুহান পেছন থেকে বলল, আমি ওকে ভালোবেসেছিলাম। আমি ঘুরে তাকালাম, তার চোখে পানি। কিন্তু যেদিনও জানতে পারলো আমি মানুষের উপর পরীক্ষা চালাই, সেদিনও পালাতে চেয়েছিল। আমার শরীর কাঁপছিল রাগে। তাই তুমি ওকে শেষ করে দিলে? সে ধীরে মাথা নাড়ল। না, দুর্ঘটনা হয়েছিল। ঠিক তখনই পুরো ল্যাব কেঁপে উঠল। সিলিং থেকে আগুনের স্পার্ক পড়তে শুরু করলো। কম্পিউটার ঘোষণা দিল, সেলফ ডিস্ট্রাকশন ইনিশিয়েটেড। বাকি সময় 3 মিনিট। আমার সামনে তখন একটাই সিদ্ধান্ত, আমি কাকে নিয়ে বের হব, আসল লিপিকে নাকি সেই মেয়েটাকে, যে 12 বছর ধরে অন্ধকারে বন্দি থেকে আমাকে মা বলে ডাকছে। চারিদিকে সাইরেন বাজছে। লাল আলো পুরো ল্যাবটাকে রক্তের মতো রঙে ভাসিয়ে দিয়েছে। সিলিং থেকে আগুনের ফুলকি পড়ছে, ধোঁয়ায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি একবার তাকালাম পুড়ে যাওয়া মুখের সেই মেয়েটার দিকে, আমার আসল লিপি। আরেকবার তাকালাম সেই ক্লোন মেয়েটার দিকে, যে 12 বছর ধরে অন্ধকারে বন্দি থেকেও আমাকে মা বলে ডাকছে। আমার বুক ফেটে যাচ্ছিল। আমি কাউকে ফেলে যাব না, আমি চিৎকার করে উঠলাম। জুহান অবাক হয়ে তাকালো। অসম্ভব, সময় নেই। আমি দাঁত চেপে বললাম, মা হয়ে আমি 2 মেয়েকে মরে যেতে দেখতে পারবো না। ঠিক তখনই ক্লোন মেয়েটা কাপা গলায় বলল, না মা, আমাকে রেখে যাও। আমি তাকালাম ওর দিকে, ওর চোখে পানি। আমি মানুষ না, আমি শুধু একটা কপি। আমার বুকটা মোচড় দিয়ে উঠল। আমি দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। চুপ করো। তুই যদি কাঁদতে পারিস, যদি ভালোবাসতে পারিস, তাহলে তুইও মানুষ। মেয়েটা হাউমাউ করে কেঁদে উঠল। ঠিক তখনই আসল লিপির দুর্বল কণ্ঠ ভেসে এলো, মা। আমি ছুটে গেলাম ওর কাছে। ও কষ্ট করে চোখ খুলল। পড়ে যাওয়া মুখের ফাঁকে ঠোঁট কাঁপছে। জুহান, খারাপ ছিল না। আমি অবাক হয়ে তাকালাম। লিপি ধীরে বলল, ও শুধু মৃত্যু মেনে নিতে পারেনি। জোহান মাথা নিচু করে দাঁড়িয়েছিল, তার কাঁধ কাঁপছিল। হঠাৎ পুরো ঘর আবার কেঁপে উঠল। কম্পিউটার ঘোষণা দিল, বাকি সময় 1 মিনিট। জোহান হঠাৎ সিদ্ধান্ত নিল। সে দেয়ালের দিকে দৌড়ে গিয়ে একটা লুকানো সুইচ চাপল। সঙ্গে সঙ্গে পাশের দেয়াল সরে গিয়ে একটা গোপন বের হওয়ার রাস্তা খুলে গেল। আন্টি, সে চিৎকার করল, ওদের নিয়ে বের হন। আমি হতভম্ব হয়ে বললাম, তুমি? সে মৃদু হাসল। কেউ না থাকলে সিস্টেম থামবে না, আমাকে এখানে থাকতে হবে। আমি বুঝলাম সে কি বলতে চাইছে। না বাবা, চলো একসাথে যাই। সে মাথা নাড়ল। আমি অনেক পাপ করেছি। তারপর ধীরে আসলো, লিপির দিকে তাকালো। চোখে এমন ভালোবাসা যা দেখে আমার বুক কেঁপে উঠল।
আমি শুধু ওকে বাঁচাতে চেয়েছিলাম। ঠিক তখনই আগুনের বিস্ফোরণে ল্যাবের এক পাশ ধসে পড়ল। আমি আর সময় নষ্ট করলাম না। এক হাতে আসল লিপি, আরেক হাতে ক্লোন মেয়েটাকে ধরে সেই গোপন পথ দিয়ে দৌড়াতে লাগলাম। পেছনে শুধু আগুন, ধোঁয়া আর জুহানের শেষ চিৎকার, লিপি, আমাকে ক্ষমা করো। তারপর বুম, পুরো বাড়িটা বিস্ফোরণে কেঁপে উঠল। হাসপাতালের সাদা বিছানায় বসে আমি জানালার বাইরে তাকিয়েছিলাম। আজ 6 মাস হয়ে গেছে। কোরিয়ার সেই ভয়ঙ্কর রাতটার পর আমার জীবন পুরো বদলে গেছে। পুলিশ যখন জোহানের ল্যাবের সম্পূর্ণ রহস্য জানতে পারেনি, খবরের কাগজে শুধু লেখা হয়েছিল ভয়াবহ অগ্নিকাণ্ডে বিজ্ঞানীর মৃত্যু। কিন্তু আমি জানি সত্যটা আরও ভয়ঙ্কর ছিল। আমার আসল লিপি এখনও বেঁচে আছে। অনেক সার্জারি হয়েছে, মুখের দাগ পুরো যায়নি, কিন্তু ও আবার হাসতে শিখেছে। আর সেই ক্লোন মেয়েটা, প্রথম দিকে আমি ওর দিকে তাকাতেই পারতাম না। মনে হতো ও আমার মেয়ের ছায়া। কিন্তু ধীরে ধীরে বুঝলাম ও শুধু একটা কপি না। ওরও ভয় লাগে, ওরও কষ্ট হয়। ও আমাকে মা বলে ডাকলে বুক কেঁপে ওঠে। একদিন রাতে সে আমার পাশে এসে বসল, ধীরে বলল, মা, আমি কি তোমার কাছে থাকতে পারি? আমি কিছুক্ষণ চুপ করেছিলাম। তারপর ওর মাথায় হাত রেখে বলেছিলাম, মায়ের বুক কখনো সন্তানের জন্য ছোট হয় না। মেয়েটা আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছিল। আজ আমরা 3জন একসাথে থাকি। গ্রামের মানুষ এখনো ভাবে বিদেশে থাকা মেয়েটা অনেক বড়লোক হয়েছে। তারা জানে না এই টাকার পেছনে কত ভয়ঙ্কর অন্ধকার লুকিয়েছিল। কখনো কখনো গভীর রাতে ঘুম ভেঙে যায়। মনে হয় করিডোরের অন্ধকার থেকে কেউ ফিসফিস করে বলছে, মা। তখন আমি উঠে 2 মেয়ের ঘরের দরজায় গিয়ে দাঁড়াই। দুজনকেই ঘুমাতে দেখি। তারপর বুকের উপর হাত রেখে আল্লাহকে শুধু একটা কথাই বলি, জানিয়েছ তার চেয়ে বেশি ফিরিয়ে দিয়েছ। সমাপ্ত।